আমি শুধু অ্যাডভাইজারি ওপিনিয়নের কপিটা আমার কাছে আছে। এই অ্যাডভাইজারি ওপিনিয়নের এই কপির মধ্যে কোনো আইনজীবীর নাম তো দেখি না, শুধু আছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, আর কেউ নাই। ইট ওয়াজ নট ইভেন হার্ড, উই ওয়ার ইন দ্য কোর্ট, ইট ওয়াজ নট ইভেন হার্ড বাই দি কোর্ট। এই জিনিসটা কিন্তু চ্যালেঞ্জে পড়বে একদিন। উই অল শুড বি অ্যাওয়্যার অফ দ্যাট দিস প্রসেস অফ ইস্যুইং অ্যাডভাইজারি। ছাত্র দলের গণেশ সহ যেই সকল ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে প্রশাসনের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে তাদেরকে আমি আহ্বান করব বিএনপিকে দলীয়ভাবে কঠোর শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এই ধরনের ছেলেরা এখনো ভিসিট টেবিলে চাপড়ানোর পরেও 24 ঘন্টা পরেও তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয় নাই। বিএনপিকে বলছি, আপনারা যদি সত্যি আগামী দিন ঐক্যমত্য কমিশনের বৈঠকে এবার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন ছাত্র শিবিরের একজন সাবেক নেতা শিশির মনির। তার আলোচনা শুনে হতভম্ব হয়ে গিয়েছেন সেখানে বৈঠকে থাকা ব্যক্তিরা। বিশেষ করে সালাউদ্দিন সাহেব তো কখনো কল্পনা করে নাই যে এমন বক্তব্য আসতে পারে বা টেকনোলজি বা লজিক্যাল এমন লজিক হতে পারে। কি সেই বক্তব্যগুলো আমরা আলোচনা শুনবো এবং সালাউদ্দিন সাহেবের আমরা সেই মুহূর্তটা দেখবো। চলুন আগে দেখি, এরপর গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি শুধু অ্যাডভাইজারি ওপিনিয়নের কপিটা আমার কাছে আছে। এই অ্যাডভাইজারি ওপিনিয়নের এই কপির মধ্যে কোনো আইনজীবীর নাম তো দেখি না, শুধু আছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, আর কেউ নাই। ইট ওয়াজ নট ইভেন হার্ড, উই ওয়ার ইন দ্য কোর্ট, ইট ওয়াজ নট ইভেন হার্ড বাই দি কোর্ট। এই জিনিসটা কিন্তু চ্যালেঞ্জে পড়বে একদিন। উই অল শুড বি অ্যাওয়্যার অফ দ্যাট দিস প্রসেস অফ ইস্যুইং অ্যাডভাইজারি ওপিনিয়ন will be questioned constitutionally sooner or later. বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বাকিরা কয়েকদিন পরে পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন রিজাইন করে। পার্লামেন্ট নাই, সেখানে আমরা অ্যাডভাইজারি ওপিনিয়নের কি হলো এখানে? হু নোজ অ্যাবাউট অ্যাডভাইজারি ওপিনিয়ন জুরিসডিকশন? আমার তো ধারণা যে বা যারা এই কাজ করেছেন তাদের অ্যাডভাইজারি ওপিনিয়নের জুরিসডিকশন সম্পর্কে এবিসি ধারণাও নাই। এখানে 106-এর শেল্টারটা যে নেওয়া হলো, কে নিল, কারা নিল, কিভাবে নিল, এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার। সালাম এবং শুভেচ্ছা। যে বিতর্কটি উঠেছে যে কমিশন কি এক্সিড করছে নাকি পাওয়ার, আনসার ইজ সিম্পলি নো। বিকজ আমাদের হাতে 166টা যখন তুলে দেওয়া হলো সেখানেই এই আলোচনা ছিল যে আলোচনা আজকে করা হচ্ছে। সেখানে বলা ছিল যে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপর ঠিক চিহ্ন দিন। তার মধ্যে একটা অপশন ছিল নির্বাচন আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদ গঠনের মাধ্যমে, নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে, গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে। তাহলে এই প্রশ্ন এখন কেন উঠবে যে প্রধান উপদেষ্টার ম্যান্ডেটের বাইরে চলে গেছে? ইট ইজ ফর দ্য ফার্স্ট ডকুমেন্ট ইউ সাপ্লাইড আস, দি কনসেনসাস কমিশন সাপ্লাইড আস দিস ডকুমেন্ট ইনকর্পোরেটিং 166 পয়েন্টস অফ রিফর্ম। তার মধ্যে কিভাবে বাস্তবায়ন মেকানিজম হবে এটা আমাদেরকে তো প্রথম দিনই দেওয়া হয়েছে। সুতরাং প্রধান উপদেষ্টার কথার ম্যান্ডেটের বাইরে চলে গেছে, দিস কোয়েশ্চেন ইজ অ্যাট অল নট রেলেভেন্ট। আজকে আর রেলেভেন্ট না, ইট ওয়াজ রেলেভেন্ট বিফোর 7-8 মান্থস ব্যাক। পরবর্তী প্রশ্ন, একটা জিনিস এখানে ভুল হচ্ছে, বড় ধরনের ভুল ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং। যখন সরকার পালিয়ে গেল, 5 তারিখ গেল, 6 তারিখ গেল, 7 তারিখ গেল, 8 তারিখ তড়িঘড়ি করে আমরা একটা 106-এ একটা অ্যাডভাইজারি ওপিনিয়ন নিলাম। অল নোজ, যাদের কনস্টিটিউশনাল আন্ডারস্ট্যান্ডিং আছে, অ্যাডভাইজারি ওপিনিয়ন ডাজ নট হ্যাভ এনি বাইন্ডিং ফোর্স। এইটার কোনো বাইন্ডিং ফোর্স নাই। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত 3টা অ্যাডভাইজারি ওপিনিয়ন হয়েছে। একটা হয়েছিল পার্লামেন্ট বয়কট কেস, আরেকটা হয়েছিল বিডিআর মিউটিনি কেস, আরেকটা হয়েছে এটা 106-এর কেস। এখানে 106-এর শেল্টারটা যে নেওয়া হলো, কে নিল, কারা নিল, কিভাবে নিল, এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার। দ্যাট ওয়াজ এ কমপ্লিটলি রং স্টেপ টেকেন বাই দি দেন অ্যাটর্নি জেনারেল। আমি শুধু অ্যাডভাইজারি ওপিনিয়নের কপিটা আমার কাছে আছে। এই অ্যাডভাইজারি ওপিনিয়নের এই কপির মধ্যে
কোনো আইনজীবীর নাম তো দেখি না, শুধু আছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, আর কেউ নাই। It was not even heard. We were in the court. It was not even heard by the court. এই জিনিসটা কিন্তু চ্যালেঞ্জে পড়বে একদিন। We all should be aware of that. This process of issuing advisory opinion will be questioned constitutionally sooner or later. এটা আসবে খুব দ্রুত। আমরা অরিজিনাল ফাইল বিভিন্ন সময় দেখতে চেয়েছিলাম, আমাদেরকে দেখতেও দেয়নি। সো এই কথাটা আমি এখানে রাখলাম। টাইম উইল সে হোয়াট উইল বি ইটস ফেট। যেখানে পালিয়ে গেছে সরকার, বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বাকিরা কয়েকদিন পরে পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন রিজাইন করে, পার্লামেন্ট নাই, সেখানে আমরা অ্যাডভাইজারি ওপিনিয়নের কি হলো এখানে? হু নোজ অ্যাবাউট অ্যাডভাইজারি ওপিনিয়ন জুরিসডিকশন? আমার তো ধারণা যে বা যারা এই কাজ করেছেন তাদের অ্যাডভাইজারি ওপিনিয়নের জুরিসডিকশন সম্পর্কে এবিসি ধারণাও নাই। দ্যাট ওয়াজ কমপ্লিটলি এ মিস অ্যাবর্টেড স্টেপ টেকেন বাই দি দেন অথরিটি, যেই নিয়ে থাকেন না কেন। তাহলে কি ছিল তখন? আমি আজকে হিসাব করে দেখলাম সকালে, আমাদের সংবিধানের 153টা আর্টিকেল আছে, তার মধ্যে 57 আর্টিকেল হ্যাজ বিন অ্যাব্রোগেটেড এজ অফ টুডে। 57টাকে আমরা নিজেরাই কিল করে ফেলেছি। 57টা এখন আর ফাংশনাল না। 153টার মধ্যে 57টা গন কেস। আর এখন এসে আমরা বলতেছি উই আর উইদিন দি কনস্টিটিউশনাল মেকানিজম। ওয়ার ইজ দি সোর্স অফ কনস্টিটিউশনাল? কোথায় মেকানিজম? কোথায় ইউনিট সরকারের মেকানিজম? কোথায় আছে সংবিধানে? ওয়ার ইজ দি কনসেপ্ট অফ ইন্টারিম গভর্নমেন্ট? ফর আর্গুমেন্টস সেক, যেটা ধরাও হয় 106-এ সুপ্রিম কোর্ট দিয়েছে, ক্যান দ্য সুপ্রিম কোর্ট ক্রিয়েট অ্যান এক্সট্রা কনস্টিটিউশনাল মেজার by taking shelter to Article 106? Answer is no. They cannot take it. Supreme Court 106-এর শেল্টার নিয়ে এক্সট্রা কনস্টিটিউশনাল মেজার আবিষ্কার করতে পারবে না। নেভার এভার পসিবল। ইন্ডিয়ান সুপ্রিম জুরিসডিকশনে অ্যাডভাইজারি ওপিনিয়ন এখন পর্যন্ত 26 বার এক্সারসাইজ হয়েছে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে হয়েছে, পাকিস্তানে হয়েছে, আমাদের দেশে 3 বার হয়েছে। কোথাও কেউ দেখাতে পারবে না যেখানে অ্যাডভাইজারি ওপিনিয়নের শেল্টার নিয়ে এক্সট্রা কনস্টিটিউশনাল মেজারকে কনস্টিটিউশনাল বলা হচ্ছে। নবডি ক্যান শো দিস। অ্যাব্রাপ্টলি করলে এরকম হয় আর কি, হঠাৎ করলে এরকম হয়, না বুঝে করলে এরকম হয়। বুঝতে না পারলে বোঝার লোকদের সঙ্গে আলাপ আলোচনা তো করতে হবে না। দ্যাট ওয়াজ এ রং স্টেপ টেকেন বাই, সিরিয়াস রং স্টেপ। এখন এসে আমরা আর্গুমেন্ট করছি যে আমরা উইদিন কনস্টিটিউশন আছি। কিভাবে উইদিন কনস্টিটিউশন আছি? কি করে আমরা এখানে এই আমরা 31 পলিটিক্যাল পার্টি বিষয়ে আলোচনা করছি? সংবিধানের কোন কোন ধারা অনুচ্ছেদ সংশোধন করা যাবে না যাবে, কোথায় পেলাম এই ক্ষমতা? হু গেভ আস দি পাওয়ার? আমরা এখানে আলোচনা করলে কি লাভ হবে? ওয়ার ইজ দি পার্লামেন্ট? ইজ দিস দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার? আমাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, পিপলের ম্যান্ডেট আছে। এভাবে যদি হিসাব করেন, যখন সংবিধান এভাবে অ্যাব্রোগেট হয়ে গেছে তখন একটা জিনিস শুধু বকেয়া ছিল, যার উপর আমরা দাঁড়িয়ে আছি। এই বকেয়া পার্টটার নাম হলো সলোমন এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল। এই পার্টটুকু শুধু বাকি আছে। যখন সংবিধানের সব অনুচ্ছেদ অ্যাব্রোগেটেড হয়ে যায়, 7 সবসময় বহাল থাকে। এই 7টাই হলো জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ। এই জন্যই আমরা এখানে, এই জন্যই সরকার। এছাড়া আর কোনো ফাউন্ডেশন যে যাই দিতে চাইবেন তারা কেউ কোনো লিগ্যাল আর্গুমেন্ট করতে পারবেন না। তারা সবাই করবেন হলো আমি যদি এই আর্গুমেন্ট করে আমি বলবো, ক্ষমতার জোরে বলতে পারবো, শক্তির জোরে বলতে পারবো, নানান কারণে আমি বলতে পারবো, কিন্তু দ্যার ইজ নো সাচ ফাউন্ডেশন। আমরা যে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আন্ডার হোয়াট ল? ওয়ার ইজ দি ল? আন্ডার হোয়াট ল দি ইলেকশন উইল টেক প্লেস? ওয়ার ইজ দি ল? হু ক্যান সে দিস ইজ দি ল? কে বলতে পারে কোথায় আইন আছে? আমাদের 106-এর অ্যাডভাইজারি ওপিনিয়নটা বাংলায় দেওয়া দেখবেন, 12-14 লাইন। একটা বার তো বলা নাই ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ড কতদিন হবে, হাউ লং দিস গভর্নমেন্ট উইল কন্টিনিউ। দের ইজ নো সাচ মেকানিজম। এত কিছুর পরে আমরা বলছি যেখানে পার্লামেন্ট মানে গভর্নমেন্ট সিস্টেম নাই, প্রেসিডেন্ট সিস্টেম নাই, পার্লামেন্ট নাই, আমরা বলছি উই আর নাকি উইদিন দি কনস্টিটিউশন। দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ মাই হাম্বল ভিউ ইজ এ সিরিয়াস মিসআন্ডারস্ট্যান্ডিং of the constitutional jurisprudence, also the political jurisprudence. এখন এখান থেকে রাস্তা হলো দুটা। একটা রাস্তা হলো, যদি আমরা মনে করি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আমাদের নাই, অ্যামেন্ডমেন্ট পাওয়ারের বলে আমরা অ্যামেন্ড করতে যাই, যা কিছু হয়েছে আমি ক্যান টেল ইউ বাই অ্যাসিউরেন্স, 8th অ্যামেন্ডমেন্ট কেস, 7th অ্যামেন্ডমেন্ট কেস, 16th অ্যামেন্ডমেন্ট কেস, মাজদার হোসেন কেস, তারপরে
সর্বশেষ এখন আলোচনা হচ্ছে 13 অ্যামেন্ডমেন্ট কেস রিভিউ আসছে, সবগুলোতে কনসিস্টেন্টলি বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ক্যানট বি চেঞ্জড বাই ওয়ে অফ অ্যামেন্ডমেন্ট, অনলি বাই অ্যাপ্লাইং দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার বেসিক স্ট্রাকচার ক্যান বি চেঞ্জড। আমরা তো এখানে এগ্রি করতেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, আমাদের তো ইউনিটারি পার্লামেন্ট, ইটস এ বেসিক স্ট্রাকচার, ইউ ক্যানট চেঞ্জ ইট, উই ক্যানট চেঞ্জ ইট। এই আর্গুমেন্টে হয়েছিল 8th অ্যামেন্ডমেন্ট কেসে। 8th অ্যামেন্ডমেন্ট কেসে বলা হয়েছিল হাইকোর্ট ডিভিশনকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকার বাইরে, ইউনিটারি ক্যারেক্টার অফ দ্য স্টেট হ্যাজ বিন ডিস্ট্রয়েড, দ্যাটস ওয়াই 8th অ্যামেন্ডমেন্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল। এগেইন সব হাইকোর্ট এসে একসাথে। এখন যে আমরা একটা পার্লামেন্টকে দুটো বানাতে চাই, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এগ্রি করে ফেলেছি, এটা তো উই আর ডিস্ট্রয়িং দ্য বেসিক স্ট্রাকচার, পার্লামেন্টের বেসিক স্ট্রাকচারকে ডিস্ট্রয় করে দিচ্ছি। আরেকটা জায়গায় ডিস্ট্রয় করে দিচ্ছি সিরিয়াসলি, আমরা বলতেছি আবার আমরা হাইকোর্টকে বিভাগীয় লেভেলে ফিরে পাঠাবো। এই ব্যাপারে তো সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, এই ব্যাপারে তো 8th অ্যামেন্ডমেন্টের রায় হয়ে গেছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তো আর্টিকেল 100 তো আবার নতুন করে রিভাইভ করে গেছে। এখন আমরা আবার বলতেছি আবার যাবো সেখানে, এটাও তো ডিস্ট্রয়িং দ্য বেসিক স্ট্রাকচার। এখন বেসিক স্ট্রাকচার ডিস্ট্রয় করে ফেলতে চাচ্ছি, কিন্তু আবার কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করতে চাই না, অ্যামেন্ডিং পাওয়ার করতে চাই, একটাও টিকবে না। আমি আপনাদেরকে ফর গডস সেক বলতে পারি, যেদিন আপনাদের যাদের বয়স হয়ে গেছে থাকবেন না, আমাদের যাদের মধ্য বয়স হয়ে গেছে আমরা থাকবো না, আর যারা এই রিভলিউশন ঘটাইছে তারাও সেদিন হয়তো মধ্য বয়সী থাকবে, সব কিছু উল্টে যাবে কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স নিউ সার্কামস্টেন্সেসে, যদি না কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করার অপরচুনিটি বের করা না হয়। এই জন্য আমরা যে কথা বলছি, আমরা বলছি এখন হওয়া উচিত, আমাদের লজ্জা লাগতে পারে, আমরা কিন্তু কেউ সংবিধান সাসপেন্ড করার কথা বলছি না ইন ইটস টোটালিটি, এটা মিথ্যা, এটা ভুল ধারণা। আমরা যে প্রপোজাল দিচ্ছি সেই প্রপোজালে আমরা বলছি যে উই ডু নট ওয়ান্ট টু সাসপেন্ড দ্য কনস্টিটিউশন ইন ইটস এন্টায়ারিটি, দেন হোয়াট উই ওয়ান্ট হোয়াট মিস্টার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ডিড, আমরা এটা চাই। আমরা বলছি যে সমস্ত ব্যাপারে আমরা একমত হলাম, এই চার্টারে আমরা এটা বলবো যে এই সমস্ত ব্যাপারে সংবিধানের যে অংশগুলোর সঙ্গে সাংঘর্ষিক হবে, এই সাংঘর্ষিকের মধ্যে আমরা একমত হলাম বিষয়গুলো প্রাধান্য পাবে, দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার আর্গুমেন্ট। তাহলে এটাও যদি বলতে না পারি তো এত আলোচনা কি কারণে? কেন এটা প্রিভিলেন্স পাবে না? কেন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করব না? এখন তো পার্লামেন্ট আছে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমরা এগ্রি করছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমরা বলছি উচ্চকক্ষে 105 জন হবে, নিম্নকক্ষে 300 জন হবে। এই সিস্টেমটাকে যাওয়ার জন্য আমরা কি করে যাব এটা, যদি না আমরা বলতে না পারি এই কথা যে এই বিষয়ে শুধুমাত্র, নট ইন ইটস এন্টায়ারিটি, সবটা তো আমরা বলতেছি না সাসপেন্ড হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়ে, তার আগে মুশতাক সাহেবের আমলে, এরপরে এরশাদের আমলে কি হয়েছিল সেখানে? কনস্টিটিউশন ওয়ার্ডার নম্বর, দি প্রক্লেমেশন ওয়ার্ডার নম্বর 1 1977, এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে আমূল পরিবর্তন আনা হয়, যাকে আমরা অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দি অলমাইটি আল্লাহ দেখছি, সোশ্যালিজম মিনিং ইকোনমিক এন্ড সোশ্যাল জাস্টিস দেখেছি, এগুলো সবই কিন্তু প্রক্লেমেশন নম্বর 1 1977। সংবিধান তো পরিবর্তন করা হয়েছে প্রক্লেমেশন দিয়ে। আমি আপনার একটু সময়ের দিকে মনোযোগ দিতে বলবো, আমি বুঝতে পারছি আপনার আর্গুমেন্টটা, না আপনি শেষ করুন, আমি এক্ষুনি আপনাকে ইফ ইউ কুড র্যাপ ইট আপ কুইকলি আর কি। ফলে এই জাস্টিফিকেশনটা আমি কেন দিচ্ছি, কারণ মেনি অফ দ্য আর্গুমেন্টস আর বিং নট ইন দ্য রাইট ট্র্যাক। ফলে এখানে মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে যদি সাংবিধানিক পরিবর্তন করা যায়, গণ অভ্যুত্থানের পরে কেন স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ অথবা প্রক্লেমেশন দিয়ে সার্টেন প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন কেন সুপ্রিমেসি দেওয়া যাবে না? মার্শাল ল কি বেশি পাওয়ারফুল নাকি গণ অভ্যুত্থান বেশি পাওয়ারফুল? মিলিটারি রুল কি বেশি ক্ষমতাধর নাকি আমাদের গণ অভ্যুত্থানের ক্ষমতা বেশি? ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং, দিস মাস মুভমেন্ট ইজ মাচ মোর পাওয়ারফুল দ্যান এনি আদার মিলিটারি ল। ফলে যে আর্গুমেন্ট করা হচ্ছে যে এই ডিক্রি জারি করতে গেলে লাগবে হলো মিলিটারি চিফ, নো, পিপল উইল ডিক্লেয়ার ইট অন বিহাফ অফ দ্য পিপল, হু উইল ডিক্লেয়ার, 2-3 অথরিটিজ উইল ডিক্লেয়ার ইট। এই কথা বলবে, এই বিষয়গুলো প্রাধান্য থাকবে। নতুন ইলেকশন হবে, এইখানে বলা থাকতে হবে যে ইলেকশন কবে হবে, এখানেই বলা থাকতে হবে রেফারেন্ডাম কিভাবে হবে। যদি এই ডকুমেন্ট তৈরি করা না যায়, তাহলে ভ্যাকুয়াম রেখে যে আমরা অগ্রসর হচ্ছি, এই ভ্যাকুয়ামের জবাব আমরা কেউই দিতে পারবো না, কোনোদিনই দিতে পারবো না। আমরা ছোট পলিটিক্যাল পার্টি হই, বড় পলিটিক্যাল পার্টি হই, মাঝারি পলিটিক্যাল পার্টি হই, আর ওই আন্দোলনকারী ছাত্ররাই হোক, সবাই উইল বি আন্ডার এ সিরিয়াস রিস্ক। এই প্রেক্ষাপটে আমরা বলেছি এইরকম একটা দিতে হবে প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল আদেশ, ওই অনুচ্ছেদগুলো সম্পর্কে, সব অনুচ্ছেদগুলো সম্পর্কে নয়।
এরপরে পার্লামেন্ট নির্বাচন হবে, পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্টে অ্যাপ্রুভ হবে। আর যদি এটাকে আরও সিলগালা করতে হয় তখন একটা রেফারেন্ডাম দিয়ে এটা অ্যাপ্রুভ করে দেওয়া যেতে পারে, যেমনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করেছিলেন, রেফারেন্ডামের আয়োজন করেছিলেন, ওনার কনফিডেন্স নিয়েছিলেন। তারপরে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে, বিএনপি গঠিত হয়েছে, বিএনপি গঠিত হওয়ার পরে পঞ্চম সংশোধনী বিল পাশ হয়েছে, মার্শাল ল উড্র হয়েছে, বাংলাদেশ নতুন করে যাত্রা শুরু করেছে। মানে চাপড়ানোর পরেও 24 ঘন্টা পরেও তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয় নাই। বিএনপিকে বলছি, আপনারা যদি সত্যি আগামী দিনে রাজনীতি ভালো করতে চান, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে চান, এই গণেশের মতো লোকরাই আপনাদের নির্বাচনের গণেশকে কিন্তু উল্টায় দিবে। সারা বাংলাদেশে ডাকসু নির্বাচন এখন টক অফ দ্য টাউন এন্ড টক অফ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল। প্রথম কথা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আসলে এত উচ্ছ্বাসের কি কারণ, এইটা আমি নিজেও বোঝার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে যে ছাত্রছাত্রীদের ভিতরে 24-এর যে গণ অভ্যুত্থানের যে এক্সাইটমেন্ট, সে এক্সাইটমেন্টটা এখনো রয়ে গেছে। এখন সেই 24-এর এক্সাইটমেন্টের সাথে অনেকগুলো কারণ যোগ হয়েছে। বাংলাদেশে কোনো নির্বাচন নাই, দেশের ভিতরে কোনো নির্বাচন নাই, কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা স্থানীয় প্রশাসনে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, জাতীয় সংসদ, আওয়ামী লীগ সরকার নির্বাচন কাঠামোটাকে, নির্বাচন নামক যে একটা উপকরণ আছে যে কোনো ব্যাপারে, যে কোনো প্রতিষ্ঠানে, সেটা ট্রেড ইউনিয়ন হোক, কর্মচারী সংসদ হোক, অফিসারদের অ্যাসোসিয়েশন হোক, সব জায়গা থেকে নির্বাচন জিনিসটাকে উধাও করে দিয়েছে আওয়ামী লীগ গত 16 বছরে। অতএব সেই জায়গাতে বুঝতে হবে যে এই ন্যাশনাল যে ইউফোরিয়াটা আমরা দেখলাম, যে ডাকসুতে কি হচ্ছে, ডাকসুতে কি হচ্ছে, তো তরুণদের নেতৃত্বে যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে গত বছর, আর তরুণদের প্রাণের বিশ্ববিদ্যালয়ে যেখান থেকে গত বছরের বৈষম্য বিরোধী আন্দোলন দানা বেঁধেছে, এর প্রত্যেকটা জিনিসের সাথে এটা কানেকশন, এটা কানেক্টেড ছিল। এই ইউফোরিয়াটার একটা বড় জায়গা হচ্ছে 24 তরুণ, তারুণ্য এবং আওয়ামী লীগের নির্বাচনী কাঠামো ধ্বংস করে দেওয়ার যে রাজনীতি, এটার ব্যাপারে একটা প্রতিবাদ। দ্বিতীয়ত হচ্ছে ইউফোরিয়ার একটা ব্যাপার হচ্ছে আমরা 2001 সালের পরে আসলে কোনো নির্বাচন পাই নাই। অতএব আমরা সিম্পলি জানি না যে একটা ভালো নির্বাচনের পক্ষে কারা, বিপক্ষে কারা, কোন প্রার্থীকে কে কত ভোট দেবে না দেবে, এইটার যে ডেমোগ্রাফি, এই যে ইলেকশন ডেমোগ্রাফি সম্পর্কে আমাদের সিম্পলি কোনো আইডিয়া নাই। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাকসু, চাকসু সব জায়গায় যে নির্বাচনগুলো হচ্ছে, এটা একটা বিশাল ফেনোমেনা আকারে আমাদের পড়বার সুযোগ আছে। বিশেষ করে 5 থেকে 6 কোটি তরুণ তরুণী যারা কখনো কোনোদিন ভোট দেয় নাই জাতীয় নির্বাচনে, তারা একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর আকারে আসবে। এবং এই প্রত্যেকটা ফ্যামিলি, এটা কিন্তু শুধু হাজার হাজার তরুণ তরুণীর বিষয় না, তার প্রত্যেকটা ফ্যামিলিকে কিন্তু তারা ড্রাইভ করবে, তারা ইনফ্লুয়েন্স করবে যে আসলে কাকে ভোট দেওয়া উচিত বা উচিত না। তো সেই জায়গাতে জাতীয় নির্বাচনে একটা প্রভাবক হিসাবে এই ইলেকশন ডেমোগ্রাফির যে রাজনীতি, এইটা বোঝার জন্য ডাকসু একটা বড় নিয়ামক আকারে কাজ করবে। থার্ড হচ্ছে ডাকসু নিয়ে ইউফোরিয়ার একটা বড় কারণ হচ্ছে আগামী দিনে জোটের রাজনীতি, যে বড় দল আকারে বিএনপির রাজনীতিটা কোথায়। বিএনপি যেভাবে সারা বাংলাদেশে ধারণা করছে যে তারা আওয়ামী লীগের অবর্তমানে 250+ সিট পাবে, আসল রিয়েলিটি কি তাই? যদি ভালো শক্ত ক্রেডিবল প্রতিদ্বন্দ্বী থাকে বিএনপির বিরুদ্ধে, তাহলে সেই বাস্তবতাটা কিভাবে ইলেকশনের রেজাল্ট ঘুরিয়ে দিতে পারে, ডাকসু কিন্তু সেরকম একটা ফেনোমেনা। এত বড় শক্তিশালী প্রতিষ্ঠানের যেখানে ছাত্রদল সবচেয়ে পাওয়ারফুল সংগঠন, তাদেরকে এই ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়ার যে রাজনীতিটা, এই রাজনীতিটা কিন্তু আমাদেরকে নতুন করে স্টাডি করবার একটা বিষয় আসছে, যেখানে অনেকগুলো ফেনোমেনা একসাথে জড়িত। ফোর্থ হচ্ছে যে এই ডাকসুকে ঘিরে ইউফোরিয়ার একটা বড় কারণ হচ্ছে জোটে বিপক্ষ বিএনপির বাইরের শক্তিগুলো যে ডিসাইডিং ফ্যাক্টর হইতে পারে, সেটা আমাদেরকে জানান দিয়েছে। অতএব জাতীয় নির্বাচনে ক্ষমতার যে লড়াই, দ্বন্দ্ব এবং আওয়ামী লীগের পতন এবং পতন পরবর্তী যে আরও গত 1 বছর ধরে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকে খুব কাছ থেকে দেখবার ব্যাপারে কিন্তু মানুষ অনেক হতাশ হয়েছে। সাধারণ জনগণ, শিক্ষিত তরুণ সমাজ, শিক্ষার্থী এবং পেশাজীবীদের মধ্যে এই ধারণাটা ছিল যে গণ অভ্যুত্থান পরবর্তী পতিত আওয়ামী সরকারের ব্যাপারের যে রাজনৈতিক খাইসলত, সেটা হয়তো নতুন রাজনৈতিক দলগুলোর ভিতরে কিছু পরিবর্তন এনে। তো সেই জায়গায় জোটের রাজনীতি এবং জোটের রাজনৈতিক দলগুলোর চরিত্র, এর প্রত্যেকটা কিন্তু ফেনোমেনা আকারে, ক্যারেক্টার আকারে ডাকসুর নির্বাচনে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। এখন আসি, শিবির কি আসলে এতগুলো আসনের সম্পাদকীয় পদে জেতার মতো সাংগঠনিক ক্যাপাসিটি আছে? শিবিরের নেতৃবৃন্দ সে তেমনটা কিন্তু কখনো মনে করেন নাই। অথবা শিবিরের 1-2 জন ক্যান্ডিডেট যত ভালো করবার কথা,
পুরো প্যানেল কি এত ভালো করার কথা, অথবা 3টা সম্পাদকীয় পদে আপনার শিবির প্যানেল নির্বাচিত হয় নাই, কিন্তু এটার বদলে কি অন্যান্য প্যানেলের কেউ নির্বাচিত হয়েছে? তাও কিন্তু হয় নাই, স্বতন্ত্র হয়েছে। অর্থাৎ ফেনোমেনাগুলো দেখেন, ইলেকশনে হলগুলোতে কি হয়েছে, সবচেয়ে বড় রাজনৈতিক দল আকারে ছাত্রদল কিন্তু শুধু ক্যাম্পাসের ফ্যাকাল্টিতে অথবা ডাকসুতে খারাপ করে নাই, তারা প্রত্যেকটা হলের সংসদেও কিন্তু ব্যাপকভাবে খারাপ রেজাল্ট করেছে। গুরুত্বপূর্ণ পদগুলোতে কিন্তু তারা জেতেন নাই। আবার জগন্নাথ হলের যে ফেনোমেনা, যে এর ভিতরে একটা ভেরি রেসিস্ট এবং একটা ধর্মবিদ্বেষী একটা ফোবিয়া টাইপের ভোটিং প্যাটার্ন আমরা দেখলাম, যেখানে বাম প্রার্থীরা ভালো করেছেন, যারা মানে কন্টিনিউয়াসলি শিবিরকে অথবা টু সাম এক্সটেন্ট যারা মাদ্রাসায় পড়েছে, যারা এনসিপির বাক্সাসের সমর্থিত প্যানেল, তাদেরকে যে ট্যাগিং করেছেন পাকিস্তানি বানানো, রাজাকার, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের সেই বয়ানকে ফিরিয়ে নিয়ে আসছেন, তারা আবার ওখানে ভালো করেছেন। তো সব মিলিয়ে শিবির জেতার অনেকগুলো কারণ এখানে ফ্যাক্টর, এবং আমি মনে করছি যে অনেকগুলো প্রোটেস্টের যোগফল হয়েছে এখানে। একটা প্রোটেস্টের জায়গা হচ্ছে যে গণ অভ্যুত্থান পরে ট্রলিং এবং ট্যাগিং করা যে একটা বাজে কালচার আগে ছিল, ছাত্র সমাজ কিন্তু নতুন করে কোনো প্যানেলকে অথবা কোনো প্যানেলের প্রার্থীকে ৭১, পাকিস্তানি, মুক্তিযুদ্ধের বয়ানের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই যে আওয়ামী চেতনা ব্যবসা, এই ব্যবসাটাকে এনে এই প্যানেলকে ইম্পোজ করার যে চেষ্টাটা করেছে, এটা হিতে বিপরীত হয়েছে। ছাত্র সমাজ এটা ভালোভাবে নেয় নেই, এবং তরুণ তরুণীরা সবাই বলেছে, তাদের বিভিন্ন ইন্টারভিউতে দেখলাম যে ২৪-এর গণ অভ্যুত্থানের অবদানের পাশাপাশি তারা দেখবার চেষ্টা করেছে কারা আসলে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন ক্যাম্পেইন করতে চায়, কাদের ভিতরে অহংকার কম, কারা বেশি বিনয়ী, যারা স্টুডেন্ট ফ্রেন্ডলি, যাদের ট্র্যাক রেকর্ড ভালো, একাডেমিক রেকর্ড ভালো, যারা এই গণেশের মতো একটা অভদ্র বেয়াদব না, এই বেয়াদবির বাইরে উঠে কারা আসলে একটা পরিচ্ছন্ন ক্যাম্পেইন করতে পারবে অথবা পেরেছে, এটাকে কিন্তু ছাত্র সমাজ মূল্যায়ন করেছে। এবং ট্র্যাডিশনালি কিন্তু শিবির অথবা এই ধরনের ডান ঘরানার প্যানেলগুলো, মেয়েদের হলের ভালো ভোট পায় না। ধারণা করা হচ্ছিল উমামা থেকে শুরু করে যারা মেয়েরা আছে তারা অনেক বেশি ভালো করবে, অনেক বেশি মেয়েদের ভোট পাবে, কিন্তু মেয়েদের হলগুলোতেও দেখলাম যে শিবিরের ভোটের সংখ্যা অনেক বেশি। যেটা মনে করা হয়েছিল যে আসলে শিবিরের কি এই পরিমাণ ভোট আছে, তার কি এত নেতাকর্মী আছে, এটা আসলে ব্যাপারটা তা না। ইভেন আমার বিশ্বাস শিবিরের অনেক নেতাকর্মী আশ্চর্য হয়েছে যে এই পরিমাণ ভোট তারা পেয়েছে। সাদেক কায়েমের যে পরিচিতিটা হয়েছে গত 1 বছরে অথবা প্রকাশিত হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের কারণে, ফরহাদ কিন্তু এই লেভেলে পরিচিত ছিল না, কিন্তু একটা রিড করে তাকে যেভাবে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করেছে এই সকল মানে দিল্লির আধিপত্যবাদী রাজনীতি যারা করে ক্যাম্পাসে এবং বাংলাদেশে, এই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা যারা করে, এই পতিত সিপিবির রাজনীতি, কলকাতার রাজনীতি করে বাংলাদেশে বসে, তাদের এই বয়ানটা কিন্তু পরাজিত হয়েছে। অতএব বিভিন্ন কারণে ডাকসুর নির্বাচনটা আমাদের সবার জন্য আগামী জাতীয় নির্বাচনকে রিড করবার একটা গ্রামার তৈরি করেছে, এবং আগের আমাদের যে নির্বাচনের গ্রামার ছিল, এর কোনো গ্রামার এই গ্রামারের সাথে মিলবে না। এবং এই ডাকসু, রাকসু, চাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেখানে যেখানে আগামী দিনগুলোতে নির্বাচন হবে, এর প্রত্যেকটা নির্বাচন বাংলাদেশের আগামী রাজনীতির মনস্তত্ত্বকে বিন্যাস করবে। অতএব আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে এই রাজনীতিটাকে আমাদের বোঝা আগামী দিনের ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। এখন কনসিকুয়েন্স দেখেন, বাংলাদেশের ডিপ স্টেট কিন্তু বহুভাবে চেষ্টা করছে এই নির্বাচনটাকে ইনফ্লুয়েন্স করবার জন্য। একটা আসন ভাগাভাগির চেষ্টাও তারা করেছে, যে এই প্যানেল থেকে ভিপি দেন, ওই প্যানেল থেকে জিএস, ওই প্যানেল থেকে এজিএস, সকল দক্ষিণপন্থীদের উত্থান ঠেকানোর জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সকল যে 111-এর কুশীলব, এই বাম, কলকাতা দিল্লির বুদ্ধিজীবী, গণমাধ্যম, পত্রিকা এবং এই বাম ঘরানার যে সুশীল সমাজ আছে, তারা প্রচণ্ড নার্ভাস হয়ে গেছে। তারা বোধ করছে তাদের যে মুক্তিযুদ্ধ ব্যবসা, তাদের যে দিল্লির আধিপত্যবাদ কায়েমের যে ব্যবসা, এই ব্যবসাটার পতন হয়েছে, এই ব্যবসাটার বয়ানটা পরাজিত হয়েছে। এর মানে কি এই তরুণ সমাজ বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ৭১-কে ছোট করে দেখছে? মোটেই না। তারা কি 24-কে ছোট করে দেখছে? তাও না। কিন্তু এটাই হচ্ছে একটা গ্রামার, এবং এই গ্রামারটাকে আমরা বলছি বাংলাদেশপন্থী রাজনীতি, এবং এই বাংলাদেশপন্থী রাজনীতিটাই হচ্ছে আগামী দিনের বক্তব্যের বড় জায়গা। শিবিরের কি আসলে খুব উল্লসিত হওয়ার ব্যাপার আছে, অথবা ইসলামপন্থীদের? আমি মনে করি না। যে এইখানে আসলে জামাত শিবির তার ডক্ট্রিনের রাজনীতির
কোনো সফলতা দেখাতে পেরেছে, ব্যাপারটা এরকম না। এখানে অনেকগুলো না, আমি তাকে চাই না এই কারণে, আমি তাকে চাই না এই কারণে, আমি তাকে অপছন্দ করি এই কারণে, আমি তাকে ঘৃণা করি এই কারণে, আমি তার দ্বারা নিরাপত্তাহীন হতে পারি, আমি তার এই সন্ত্রাস পছন্দ করি না। এই যে অনেকগুলো নেগেট করা, এই নেগেট করবার পরে এর থেকে ভালো অপশন শিক্ষার্থীদের কাছে আসলে আর ছিল না। তো এই অপশনটা জাতীয় নির্বাচনেও আসবে। যারা বড় দলের বিপক্ষে ভালো, সৎ, সজ্জন, দায়িত্ব অনুভূতি আছে এমন মানুষদেরকে আপনার কন্টেস্টে দিতে পারবেন, তাদের জিতে আসার একটা সম্ভাবনা আছে। অতএব এই রাজনীতিটা কোনো মতাদর্শিক বিজয়ের রাজনীতি না। এই জন্য শিবির থেকে শুরু করে টোটাল প্যানেলকে অত্যন্ত সতর্ক হতে হবে যে এইটা এখানে ইসলামের বিজয় হইছে, অথবা কোনো মতাদর্শের বিজয় হইছে, অথবা এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। এই ধরনের রাজনীতির ফাঁদে পা দিলে আমরা কিন্তু আবার ওই জঙ্গি মৌলবাদী রাষ্ট্র, ওয়ার অন টেররের যে বয়ান পশ্চিমা এবং ভারতের আছে, সেটার মাধ্যমে কিন্তু আমরা বিপদে পড়ব। এবং 1 থেকে 6কে মনে করিয়ে দিচ্ছি, বিএনপি জামাত ক্ষমতায় আসার পরে, জামাতের 2 জন মন্ত্রী হওয়ার পরে এই যে ওয়ার অন টেররের ডিসকোর্স, বাংলাদেশের জঙ্গি নাটক, মৌলবাদের নাটক যেটা দিল্লি অর্কেস্ট্রেট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের এই বিজয়, যেটা আসলে ইসলামের বিজয় আকারে ব্যাপার দেখার সুযোগ নাই, যেটা ইসলামপন্থীদের বিজয় আকারে দেখার সুযোগ নাই, কিন্তু যদি সেটাকে সেভাবে দেখবার চেষ্টা করে জামাত শিবিরের এই বৃহৎ বলয়, তাহলে বাংলাদেশ এবং এই দলগুলোর কিন্তু বিপদ আছে। 2001 থেকে 6-এর পরের যে বিপজ্জনক রাজনীতি তাদেরকে লগি বৈঠা থেকে শুরু করে গত 16 বছরে ফেস করতে হয়েছে, তাদের উপরে এরকম খড়গ নেমে আসবে। তাই বিজয়ী প্রার্থীদেরকে বলছি, কাউকে এক্সক্লুড করা, কোনো মতাদর্শিক রাজনীতি, সুশীল, বাম যাদেরকে পছন্দ করা হয় না, তাদের জায়গা থেকে তাদের স্পেসকে যেন মানে সংকীর্ণ করা না হয়, তাদের স্পেসকে যেন ছোট না করা হয়। ক্যাম্পাসের সবাই যার যার জায়গা থেকে, সেটা ইসলাম বিদ্বেষী হোক, সেকুলার হোক, যে যে রাজনীতি করতে চায় তাকে রাজনীতি করার অধিকার দিতে হবে। তাকে বয়ান দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে পরাজিত করতে হবে, তাকে শক্তি দিয়ে না। অতএব সেটা করলে কিন্তু বাংলাদেশ বিপদে পড়বে, তাদের রাজনীতিও বিপদে পড়বে। তাই মোটা দাগে ডাকসুর নির্বাচনটা আসলে আমাদেরকে অনেকভাবে মানে মানে দেখবার সুযোগ করে দিয়েছে, এবং এটা নিয়ে আরও অনেক পর্যালোচনা করবার সুযোগ আমাদের সামনে আসবে, আমরা সেটা নিয়ে কথা বলবো। বাট আপাতত মনে করতেছি যে সব পক্ষ নির্বাচনের ফলাফল মেনে নেওয়া দরকার, কারণ নির্বাচন যথেষ্ট পরিমাণ সুষ্ঠু হয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, 78% উপরে বেশি ভোট পড়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা বিরল ঘটনা। যারা প্রায় আমাদেরকে প্রশ্ন করে আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন হবে, জাতীয় পার্টি ছাড়া কি নির্বাচন হবে, ডাকসু তার প্রমাণ। ছাত্রলীগ ছাড়া, জাতীয় পার্টির প্যানেল ছাড়া একটা নির্বাচন হয়েছে, যেই নির্বাচনে 78% ছাত্রছাত্রী ভোট দিয়েছে, এবং যেই নির্বাচনে দেশের সবচেয়ে শিক্ষিত, সচেতন তরুণ গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল, এবং সেই নির্বাচনে জগন্নাথ হল, যেটা ধরে নেওয়া হয় ছাত্রলীগের একেবারে মানে মানে ট্রেনিং গ্রাউন্ড অথবা ক্যাম্প, সেখানেও তারা ভোট দিয়েছে, তারা তাদের প্রার্থীকে ভোট দিয়েছে। তারা উমামা ফাতেমা অথবা মেঘমোল্লার বসুর মতো চরম ইসলাম বিদ্বেষী, মুক্তিযুদ্ধের ব্যবসা বাণিজ্য যারা করে, সেই রকম চক্রগুলোকে তারা ভোট দিয়েছে। এবং এই ভোটের প্যাটার্নটাও কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতার জন্য দুঃখজনক হবে ভবিষ্যতে, যদি তাদেরকে সবাইকে আমরা বাংলাদেশ ফোল্ডের পলিটিক্সে আনতে না পারি। যারা পরাজিত হয়েছে দেখলাম যে অনেকগুলো প্যানেল এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, কিন্তু প্রত্যাখ্যান করবার মতো কোনো ভ্যালিড এভিডেন্স, ক্রেডিবল এভিডেন্স আমরা এখন পর্যন্ত দেখি নাই। 1, 2, 4টা যে অভিযোগ আসছে, আমরা চাই প্রশাসন এগুলো সিরিয়াসলি তদন্ত করুক, তদন্ত করে এটার একটা ন্যায্য ফয়সালা করা হোক। ছাত্র দলের গণেশ সহ যেই সকল ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে, প্রশাসনের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে, তাদেরকে আমি আহ্বান করব বিএনপিকে দলীয়ভাবে মানে কঠোর শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এই ধরনের ছেলেরা এখনও ভিসিট টেবিলে মানে চাপড়ানোর পরেও 24 ঘন্টা পরেও তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয় নাই। বিএনপিকে বলছি, আপনারা যদি সত্যি আগামী দিনে রাজনীতি ভালো করতে চান, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে চান, এই গণেশের মতো লোকরাই আপনাদের নির্বাচনের গণেশকে কিন্তু উল্টায় দিবে। অতএব এই ধরনের অভদ্র বেয়াদবদেরকে অবিলম্বে আপনারা দল থেকে বহিষ্কার করেন। আপনারা তাদের ব্যবহারকে ওন করবেন না, কারণ এগুলো গণ অভ্যুত্থানের পরের যে জেনারেশন, তারা এগুলো মেনে নেবে না। মনে রাখবেন, শ্রীলঙ্কাতে কি হয়েছে, বাংলাদেশে গত বছর কি হয়েছে, জর্জিয়াতে কি হচ্ছে, ইন্দোনেশিয়াতে কি হচ্ছে, নেপালে কি হচ্ছে। এই তরুণরা কিন্তু এখনো জেগে আছে। যারা সুশাসন দেবেন না, তাদের বিরুদ্ধে এই জেনজি আবার বাংলাদেশে মাঠে নামবে। অতএব সেই তাদেরকে বোঝা, তাদের ভাষাটা বোঝাটা হচ্ছে ডাকসুর সবচেয়ে বড় লেসন। এটা দেখলেন শিশির মনির কত চমৎকার আলোচনা করেছেন, যে বিষয়টি নিয়ে কথা বলেছেন, এই বিষয়টা নিয়ে এমন চিন্তা ভাবনা মনে হয় এই বৈঠকে যারা আছেন কেউ করেন নাই।
এই হচ্ছে আসলে ছাত্র শিবির, এই হচ্ছে আসলে মানে ছাত্র শিবিরের মেধা বা জামাত ইসলামের মেধা। তারা যে মানে একটু আধুনিকতা চিন্তা করে এবং তারা ভিতরে কি আছে সেটা নিয়ে তারা গবেষণা করে। সালাউদ্দিন সাহেব বুঝাইতে চাচ্ছিলেন বা তিনি বুঝতে মানে তার শরীরে বুঝাইতেছিল যে তিনি হতভম্ব হয়ে গিয়েছেন তার এই লজিক শুনে, কিন্তু তিনি সেটা বুঝতে দিতে চান না, কিন্তু তারপরও প্রকাশ পেয়ে গিয়েছে। তো আসলেও যদি এই ছাত্র শিবির বা জামাত এরা যদি নেতৃত্বে আসে, এরা যদি মানুষের দায়িত্ব নেয়, আপার লেভেলের যারা আছেন এখন, যারা আগে যারা আমরা বলবো ভবিষ্যতে রাজনীতি করে গিয়েছেন, ভবিষ্যতে আমাদেরকে শাসন করে গিয়েছেন, কমপক্ষে তাদের চেয়ে অনেক ভালো হবে। এটা আমাদের, আমি বলবো এটা একদম 100-এ 100।